বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দৈনিক মানবজমিন। মানবতা বিরোধী অপরাধের দায়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউটিং স্ট্রিট চেম্বার। তারা যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে, সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিধায় তারা এই উদ্যোগ নিয়েছে। এমনকি টেন্সড, এই কারণেই টেন্সড, একদিকে আওয়ামী লীগ মানে ছায়ার মতন পিছনে লাইগা আছে 100%, সুযোগ পাইলেই এদের তো করবে, এদের ফ্যামিলি আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেককে আওয়ামী লীগ ক্ষতি করবে। এটা কিন্তু এনসিপির নেতারা সবচেয়ে ভালো বোঝে। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের ভেতরে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে ক্ষমতা নিয়ে পদ নিয়ে, এটা প্রমাণ হচ্ছে এটাই। নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্র্যাটেজি হিসেবে লিখছেন, হাসনাত ভোটে যেতে এত সহজ, মেম্বার ইলেকশন করলে তো জিতবা না, আগে মেম্বার ইলেকশন করে দেখাও, জিতা দেখাও। বিএনপি ক্ষমতায় গেলেও আমি স্পষ্ট বলে দিতে পারি, দুই একজন নেতা হয়তো এইসব টিভি টাভিতে কথা বলবে, কিন্তু লোকাল পর্যায়ে এই সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী এই জিনিসগুলা দেখবেন দৌড়ের উপর থাকবে। ঢাকা দখল করে, অর্থাৎ যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছিল ক্ষমতা থেকে, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা আবারও একটি ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করবেন। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয় লন্ডনে, তারপর যৌথ ঘোষণা হয়, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যৌথ ঘোষণা হয়। সেই যৌথ ঘোষণায় বলা হয় যে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন, তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্ট করে যাবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসে আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন। তো দর্শক, চলুন আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে বিস্তারিত দেখি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দৈনিক মানবজমিন। প্রতিবেদনে বলা হয়, লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ অভিযোগ দায়ের করেন। হাসিনা সরকারের পতনের পর গেল ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়। ডক্টর ইউনূস ছাড়াও ৬২ অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুঁইয়ার নাম রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়। অভিযোগের বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমার মনে হয় আমি প্রথম অভিযোগ শুরু করলাম। প্রায় ১৫,০০০ ভুক্তভোগী রয়েছে যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন। জানা গেছে, গেল ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত আওয়ামী সরকার পতনের পর লাপাত্তা হন সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। আসসালামু আলাইকুম দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয় লন্ডনে, তারপর যৌথ ঘোষণা হয়, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যৌথ ঘোষণা হয়। সেই যৌথ ঘোষণায় বলা হয় যে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়, তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে কোনো সমস্যা নেই বা সরকারের কোনো আপত্তি নেই, সরকার সেই ব্যাপারে আগ্রহী।
এর পরপরই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়। অধিকাংশ রাজনৈতিক দল এটিকে সাধুবাদ জানালেও কয়েকটি রাজনৈতিক দল, তার মধ্যে অন্যতম জামাত ইসলাম, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা তাদের আপত্তি নেই ফেব্রুয়ারির ব্যাপারে, কিন্তু একটি দলের সাথে কেন যৌথ ঘোষণা করা হলো তাদেরকে বাদ দিয়ে এই ব্যাপারে তারা গোস্বা করেছে এবং তারা প্রতিক্রিয়া জানিয়েছে। সালাউদ্দিন আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জামাতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি আগেই বলেছিলাম জামাতের আমির বা জামাতের নেতারা কিন্তু এক এক সময় এক এক রকম ডেট বলেছেন। তারা বলেছেন যে প্রথমে বলেছেন ডিসেম্বরে হলেও তাদের কোনো সমস্যা নেই, তারপরে খুব সুনির্দিষ্টভাবে দুটি সময়ের কথা বলেছে। একটা হলো যে রমজানের আগে এটা হওয়াটা বাঞ্ছনীয়। তারপরে যখন নাকি প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বললেন, সাথে সাথে তারা সেটিকে স্বাগত জানালো। তার আগে জামাত ইসলামীর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয় দলগতভাবে, তখন তারা বের হয়ে এসে এপ্রিলের কথা বলেছিল। তারপর প্রধান উপদেষ্টার ঘোষণায় কিন্তু এপ্রিল মাসটা আসে। সেটা নিয়েও প্রতিক্রিয়া তৈরি হয় যে জামাতের আমির বা জামাতের পক্ষ থেকে এপ্রিল মাসকে বলা হলো, আর প্রধান উপদেষ্টাও সেই এপ্রিল মাস বললেন যে এই এপ্রিল মাস কোনোভাবেই নির্বাচনের জন্য উপযোগী না, এবং তার কারণ হচ্ছে ঝড় বাদল, তারপরে বন্যা, মহামারী, নানা রকম কথা বলা হচ্ছিল, এসএসসি পরীক্ষার কথা, গরমের কথা এবং তার আগে রমজান মাসের কথা। সব মিলিয়ে সব পক্ষই অনেকেই বলছিল এটার কথা এবং বিএনপি তীব্রভাবে আপত্তি করছিল। যাই হোক, সেটা সমাধান হয় একভাবে যে লন্ডনের বৈঠকের পর। কিন্তু জামাত ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, আনুষ্ঠানিকভাবে বলেছে যে একটি দলের সাথে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না। তো সালাউদ্দিন আহমেদ কি বলছেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং 2026 সালে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামাতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সূচি বা সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। সালাউদ্দিন আহমেদ বলেন, এই বৈঠক নিয়ে জামাত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে বলা আছে যে জামাতের আমির গত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা তা জামাতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয়। লন্ডন বৈঠক নিয়ে শনিবার বিকেলে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমের প্রকাশের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে এই কথা বলেন। তিনি এ সংক্রান্ত জাতীয় নাগরিক কমিটির প্রতিক্রিয়ারও জবাব দেন। গতকাল শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ ঘোষণায় বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এরপর শুক্রবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের দল এনসিপি। দলটি মনে করে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি দলের অবস্থান এবং দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। অর্থাৎ সংস্কার, জুলাই ঘোষণাপত্র এগুলি নিশ্চিত হবার পরই নির্বাচনের সময় ঘোষণা করা উচিত। সালাউদ্দিন আহমেদ বলছেন, নতুন রাজনৈতিক দলটি লন্ডনে এই বৈঠকের ঘোষণাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখছেন। এক্ষেত্রে দলীয় দৃষ্টির ঊর্ধ্বে উঠে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া এবং তাদের আরো অভিজ্ঞতা অর্জনের পরামর্শ থাকবে। লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে যে প্রক্রিয়া সমঝোতা হয়েছে সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশিত করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি। অর্থাৎ বিএনপির এখানে অপরাধটা হচ্ছে যে বিএনপি কেন ওই সরকারের সাথে মিলে বা সরকার বিএনপির সাথে মিলে যৌথ ঘোষণা দিতে গেল, এবং এই কারণেই জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল প্রতিক্রিয়া দিচ্ছে। দলগুলোর নেতারা বলছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে তাদের দ্বিমত নেই, ভিন্ন মত নেই। দেশের বৃহত্তর রাজনৈতিক দলের সঙ্গে এই ধরনের বিষয়ে সরকারের সমঝোতায়ও তারা অসন্তুষ্ট নন। তাদের প্রশ্ন এক জায়গায়, সেটি হচ্ছে সরকার এভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারে কিনা, এটা কতটা নৈতিক। এটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে, কিন্তু এটা একেবারেই যে মানে এটার কারণে পুরো বিষয়টা যে কোনো মানে যেই বিষয়ের উপরে ঘোষণা এসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এটা বিরোধিতা করার কোনো অর্থ হয় না। আর তাছাড়া এখানে বলা হচ্ছে সংস্কার এবং বিচার যথেষ্ট পরিমাণ অগ্রগতি অর্জন সাপেক্ষে এই সময় নির্বাচনটা হইতে পারে। তো এখানে মানে গুরুতর কোনো আপত্তি নেই। আপত্তির জায়গা একটাই, কেন যৌথ ঘোষণা। তো লন্ডনে তারেক রহমানের সঙ্গে সেখানে আলোচনায় যদি যৌথ ঘোষণা করে যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা এক ধরনের পরিবেশটা শান্ত করা হয়, সেই উদ্যোগটা যদি সরকার নেয়, সমস্যা কোথায়?
দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আন্তর্জাতিক আইনি সংস্থা যারা ফৌজদারি বিচার, পাবলিক আইন, অভিবাসন, কর্মসংস্থান, মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে। এবং এটিও উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা জানাতন নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না। অর্থের চেয়ে তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে তাদের রেপুটেশন। এবং এটিও ধরে নেওয়া যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, তারা যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে, সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিধায় তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে। ডাউটিং স্ট্রিট চেম্বারের সম্পর্কে বলতে গেলে আরো একটু বলতে হয়, একটু কম্পারিজন জায়গা থেকে বলতে হয় যে আরো যে 2-3টি আন্তর্জাতিক আইনি সংস্থা রয়েছে, তার একটি হচ্ছে অ্যালেন অ্যান্ড ওভারি, আর একটি হচ্ছে ক্লিফোর্ড চান্স, সবই ব্রিটেন ভিত্তিক। এদের সাথে কম্পেয়ার করতে হবে ডাউটিং স্ট্রিট চেম্বারকে। এবং আরো একটু স্পষ্ট করা যাবে যে এর মেম্বার কারা। ডাউটিং স্ট্রিট চেম্বারের মেম্বার হিসেবে যাদের নাম রয়েছে আপনারা যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, আমরা জানি তিনি নিজেও একজন ব্যারিস্টার, খুব নামকরা ব্যারিস্টার, তিনি ডাউটিং স্ট্রিট চেম্বারের সদস্য, অন্যতম সদস্য হিসেবে রয়েছেন আমাল কুলুনি। আমাল কুলুনি হচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী। ডাউটিং স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, নেদারল্যান্ডের হেগে যেটি অবস্থিত, সেই আইসিসির সংবিধি বা রোম স্ট্যাটিউট এর যে 15 অনুচ্ছেদ, তার অধীনেই তারা এই মামলা করার প্রস্তুতি নিয়েছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। যেখানে যে 4টি সুনির্দিষ্ট অভিযোগ এখানে তুলে ধরা হয়েছে বা ধারা আমরা বলতে পারি, তার মধ্যে প্রথমটি হচ্ছে, এখানে বলা হচ্ছে, এখানে যা লেখা রয়েছে আমি হুবহু বলছি। 8 আগস্ট 2024 সালে ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। 2 হচ্ছে হত্যার অভিযোগে, মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে অনেককে, বিশেষ করে সাংবাদিকদের। 3 নম্বরে বলা হচ্ছে যে মব ভায়োলেন্স, নিয়ন্ত্রণহীন মব সহিংসতা, সেটি উল্লেখ করা হচ্ছে। 4 নম্বরে ধর্মীয় সহিংসতার প্ররোচনা। এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যারা মব ভায়োলেন্স করছে, যারা ধর্মীয় সহিংসতা ছড়াচ্ছে, সে সম্পর্কে এখানে মন্তব্য করা হয়েছে। এবং এখানে যে মন্তব্যটি করা হয়েছে যে এইসব হামলার ব্যাপক প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে, অর্থাৎ প্রশাসনের সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সংবিধির একটি বিশেষ অনুচ্ছেদের অধীনে হত্যা, নিপীড়ন, কারাবাস বা বাক স্বাধীনতা কিংবা যে কোনো স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। এগুলো হুবহু তাদের ওয়েবসাইটে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে, যেই শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে, আমি জাস্ট তার ইংরেজির বাংলাটি করলাম। আমাদের একটু মনে রাখা দরকার যে 2024 নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিতে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সেটির তুলনায় ডাউটিং স্ট্রিট চেম্বারের যে উদ্যোগ, সেটি নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে। তার কারণ ওই মামলাটি করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী। কিন্তু এই মামলার সাথে ডাউটিং স্ট্রিট চেম্বার যে মামলা করতে যাচ্ছে বা অভিযোগ দায়ের করতে যাচ্ছে, সেটির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। ব্যক্তি পর্যায় থেকে করা হয়েছিল, আর এটি একটি আন্তর্জাতিক আইনি সংস্থার পক্ষ থেকে করা হচ্ছে। এবং ওই মামলায় যেটি বলা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার গত 5 থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে। এ সময় হাজার হাজার মানুষকে হত্যা, ধর্ষণ, দেশ ত্যাগে বাধ্য করে এবং লাখ লাখ ঘরবাড়ি, সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয়। অভিযোগে এগুলো উল্লেখ করা হয়েছিল, কিন্তু আগেই বলেছি ওটা ছিল ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ দায়ের করা। এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যেগুলো আমলে নাই, আমাদের মনে রাখা দরকার, উল্লেখ করা দরকার, যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত না থাকলে তারা সেটি মামলা করার নির্দেশ দেয় না। ডাউটিং স্ট্রিট চেম্বার যে উদ্যোগটি নিয়েছে, আমি আগেই বলেছি, তারা খুব ভালো করেই জানে যে কি পরিমাণ তথ্য উপাত্ত তাদের হাতে থাকা দরকার, এবং নিশ্চয়ই সেই তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে বিধায় তারা সেভাবে এগোচ্ছে। এবং একটি বিষয়কে কেস স্টাডি ধরে তারা
তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে। বাট ইজ ইট নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলছে যে হাসনাত একটা মেম্বারি করলেও পাস করবে না, বা আমার বিশ্বাস হচ্ছে না এরকম মুসলিম ভাই রিঅ্যাকশন দিছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ছেলেটার আইকিউ, সেন্স অফ হিউমার একটা এক্সট্রিম লেভেলে যে আছে এটা প্রমাণিত। দেখেন হঠাৎ করে হয় কি যে পাউয়া ধন পাইয়া বড়লোক হওয়া, লটারি টটারি লেগা, আর পরিশ্রমের মাধ্যমে জেনারেশন টু জেনারেশন যখন আপনি ক্লাসি একটা অবস্থানে যাবেন, পার্থক্য আছে আটকা পয়সালাদের। বাড়িঘর দেখলে দেখবেন সমান করে লাইছে টাইলস লাগাইয়া, স্বাগতম প্লেনের ছবি, গোলাপ ফুলের ছবি দিয়া ওইলান কইরা লাই, ভিতরে যে কালার দেয় দেখলে মাথা ঘুরান দেয়, বোঝাই যায় নতুন পয়সা হয়েছে, রুচি হয় নাই। কথাটা কেন বললাম? নতুন ক্ষমতা প্রাপ্ত একসময় ছাত্রলীগের রেসপন্সর হিসেবে ছিল যারা, আজকে তাদের সবচেয়ে বেশি মানে বড় বড় নেতা যারা হয়েছেন, তাদের আসলে রাজনৈতিক যোগ্যতা কতটুকু দেখেন। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আর রাজনীতির মাঠে জনপ্রিয়তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বোঝে। হাসনাতরে সে বলছে যে হাসনাত ভোটে জেতা কি এত সহজ? মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না, আগে মেম্বার ইলেকশন জিতে দেখাও। হাসনাত আবার লেখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে। তো আপনাদের সরকার মানে মুখ ফসকে কি বললো? মানে এই সরকার যে বিএনপি যে বরাবর অভিযোগ আনছে যে হোটকার সাক্ষী হোটকায় দেয়, মাইন্ডসে দেয় না, বিষয়টা কিরকম হয়ে গেল? ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি তো এনসিপির নেতা, হাসনাত তো এনসিপির নেতা, তাহলে সে বলছে যে আপনাদের সরকারকে বলেন আগে মেম্বার ইলেকশন দিত। তার মানে এনসিপি যে সরকারি দল, এটা নিয়ে যতগুলো অভিযোগ আছে ঘটনা কিন্তু সত্য, নিজেরা লাগালাগি করে বাইরে গেছে। এখন কেন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কমেন্ট হাসনাতরে করলো? তবে কথা কিন্তু সত্য, মেম্বরিও পাস করতো না, এটা বাস্তব। রাইট নাও হাসনাত করলেও করতে পারে, তবে বাকিটি করতো না। হ্যাঁ, যাই হোক, আপনারা জানেন যে গতকালকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, সারা বাংলাদেশের মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে। এখন এই যে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে বেশি বুঝে কারা? আমগো এই এনসিপির নেতারা, শিশু বাচ্চারা, মানে বিএনপি মজা করে বলে বাচ্চাদের মতন। হ্যাঁ, এনসিপির নেতাদের বক্তব্য যে গতকালকের এই বৈঠক ঠিক আছে, সুন্দর ভালো, কিন্তু এটা দেশের সঙ্গে প্রতারণা, এটা শহীদদের সাথে প্রতারণা, এটা যোদ্ধাদের সাথে প্রতারণা। তো এরকম নানান বিষয়ের মধ্যে হাসনাত আবার আপনার এটা নিয়ে একটা স্ট্যাটাস দিছে যে জাতীয় ঐকমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য, কিন্তু হতাশার বিষয় বৈঠকের নির্বাচনের মাস এবং তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার এবং সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। এটা হচ্ছে এনসিপির সবচেয়ে বড় কথা। তাসলিম যারা বলছে যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই, যে এই বৈঠকের মধ্যে আওয়ামী লীগের বিচার নিয়ে ওই রকম আলোচনা। তো বিচারের জন্য তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, সেখানে রাষ্ট্রের আইনজীবী, কোর্ট, উকিল, আদালত, সময় যাচ্ছে, ইনভেস্টিগেশন চলছে, বিচার তো হচ্ছে। মানে আরো কি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকিয়া শেখ হাসিনারে ফাঁসি দিয়ে আওয়ামী লীগের ফাঁসি দিয়ে যাওয়া, এরকম? এটা তো ভাই এত সোজা না। যে লুৎফুজ্জামান বাবর বা জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম, ওনাদের ফাঁসির সেই কবে হয়েছে, এখনো ফাঁসি হয়েছে? তাহলে ডক্টর ইউনূস আজীবন থাকতে হবে ক্ষমতা, আজীবন এটা সম্ভব হবে না। সম্ভবত এই কারণে বিচারের বিষয়টা আলোচনা আছে না। সংস্কার তো চলমান, সরকার তো সংস্কারের জন্যই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের সময়টা নিছে, বিএনপি তো এখনই চাইছিল। আচ্ছা, তো হাসনাত লিখছে এই পোস্টে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের ভেতরে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে ক্ষমতা নিয়ে, পদ নিয়ে, এটা প্রমাণ হচ্ছে এটাই। নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্র্যাটেজি হিসেবে লিখছেন হাসনাত ভোটে যেতে এত সহজ, মেম্বার ইলেকশন করলে তো জিতবা না, আগে মেম্বার ইলেকশন করে দেখাও, জিতা দেখাও। তো নাসিরউদ্দিন পাটোয়ারির এই মন্তব্যের জবাবে হাসনাত আবার লিখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন। আর এখানে নানান বক্তব্য আসছে যেটা নিয়ে পাবলিক আবার এগুলো নিয়ে স্বাভাবিক, আমরা ভিডিও বানাইছি, আলোচনা সমালোচনা হচ্ছে। এনসিপি আসলে হতাশ এবং কি টেন্সড। এই কারণেই টেন্সড, তারা গেল 2-2.5 মাসে বিএনপির যেভাবে লাড়াচাড়া করছে, ঘাটছে, একটা পাগলও বুঝে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তো জনাব তারেক রহমানের সাথে এই বৈঠক নিয়ে নানান বক্তব্য, বিভিন্ন সময় বিএনপি কিনে নানান বক্তব্য, বিএনপির নেতাদের শুধুমাত্র টেকনিক্যালি মুখ দিয়া বলতে পারে না, তাও দুদুভাই বইয়া ফেলছিল পেশাব পেশাব। আপনি বুঝতে হবে যে তাদের গোসার জায়গাটা কোন লেভেলে আছে। শুধুমাত্র রাজনৈতিক ভাবে বড় বড় নেতা বাংলা ভাষায় কথা বলতে পারে না, ছাত্ররা যেভাবে বলে। তো সেই ফিলিংসে এনসিপির যে ভয়টা কাজ করে যে তাদের প্রোটেকশনকারী কে? একদিকে আওয়ামী লীগ মানে ছায়ার মতন পিছনে লাইগা আছে 100%, সুযোগ পাইলেই এদের তো করবেই, এদের ফ্যামিলি, আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেককে আওয়ামী লীগ ক্ষতি করবে। এটা কিন্তু এনসিপির নেতারা সবচেয়ে ভালো বোঝে। ক্ষমতা তো পরে, সুযোগ পাইলেই কিন্তু ক্ষতি করবে। আর দ্বিতীয়ত বিএনপির সাথে যে পাঙ্গা টাঙ্গা লাগছে বা বিভিন্ন এলাকায় যেভাবে এখন ঝামেলা পাকাই ফেলছে এরা, বিএনপি ক্ষমতায় গেলেও আমি স্পষ্ট বলে দিতে পারি 2-1 জন নেতা হয়তো এইসব টিভি টাভিতে কথা বলবে, কিন্তু লোকাল পর্যায়ে এই সমন্বয়ক
বা এই বৈষম্য বিরোধী এই জিনিসগুলা দেখবেন দৌড়ের উপর থাকবে। কেন? কারণ এই যে 1-2 বছর এনসিপির পোলাপাইন যে একটা পাওয়ার নিয়ে ঘুরতেছে বা বিভিন্ন জায়গায় বিএনপির সাথে তর্কাতর্কিতে লিপ্ত হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা চুপ হয়ে বয়ে রয়েছে, বিভিন্ন জায়গাতে অ্যাকশন হচ্ছে ছোটখাটো গুপসি, তখন বিএনপি অ্যাকশনের সুবিধা পাবে। কেন? প্রশাসন তাদের, সরকার তাদের, মামলা হবে না হবে, কিন্তু সকালে মামলা হলে বিকালে বের হয়ে যাবে, এগুলা বাংলাদেশে হয়। তো সেই জায়গা থেকে এদের প্রটেকশনকে, আবার এরা যদি দেশ ছেড়ে পালাই যায় তাইলে তো মানিজ্য শেষ। মূল সমস্যাটা আমার কাছে যেটা মনে হয়েছে একদম ফার্স্ট থেকে, যে কেন এনসিপির এই পরিণতি বা বৈষম্য বিরোধীর এই পরিণতি, মেইন কারণ হচ্ছে ক্ষমতার কাছাকাছি এদের যাওয়াটা, চেয়ার নেওয়াটা, টাকা পয়সা হাতে আসাটা। মানে অল্প বয়সে একটা বয়স আছে, টাকা পয়সা সামলানোর জন্য একটা বয়স আছে, পরিমাণ আছে। একটা 18, 20, 25, 26, 27 বছরের একটা ছেলে কতটুকু টাকা লাভতে পারবে? এই যে অভার ক্ষমতা, পুরো রাষ্ট্রের মধ্যে একটা বস লেভেলে, একটা প্রধানমন্ত্রী লেভেলে একটা ফিল তৈরি হয়ে গেছে। এটা থেকে মাঝে মাঝে কি বলে নিজেরাই জানে না। আবার ধরেন পুরাটাই নিজেদের কাছে রাখতে চাইছে, আন্দোলনের ক্রেডিট কাউকেই দিতে চাইছে না। সবকিছু মিলাইয়া ক্ষমতা, টাকা, এই দুইটা জিনিস জনগণের কাছে এদের অস্তিত্ব নষ্ট করে দিছে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই শেখ হাসিনার সেই কল রেকর্ডটাও দেখেছেন। এর পাশাপাশি বেশ কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে ছোট একটি অনুরোধ, যে দেখতেছি যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।